দারুণ, এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আমরা প্রতিদিন কত শত সিদ্ধান্ত নিই, তাই না? সকালে কি পড়ব, স্পটিফাইতে কোন গানটা শুনব, বা উইকেন্ডে নেটফ্লিক্সে কি দেখব, এই সব কিছুকেই আমরা আমাদের একদম নিজস্ব স্বাধীন পছন্দ বলে ধরে নিই। কিন্তু সত্যি কি তাই? নাকি আমাদের এই দৈনন্দিন পছন্দগুলোর পেছনে এমন কিছু অদৃশ্য সুতো কলকাঠি নাড়ছে যা আমরা টেরে পাচ্ছি না? আমাদের এই পছন্দগুলো কি আক্ষরিক অর্থেই স্বাধীন, নাকি আমরা আসলে একটা বিশাল বিভ্রল বা ইলিউশনের মধ্যে বেঁচে আছি? আজকের এই আয়োজনে আমরা ঠিক এই ব্যাপারটাই ডিকোড করব। মনস্তত্ত্ব আর দর্শনের গভীরে গিয়ে দেখব কিভাবে আমাদের মনকে একদম নীরবে পরিচালিত করা হচ্ছে। ওকে, চলুন বিষয়টা একটু তলিয়ে দেখি। আমরা প্রায়ই কিন্তু আমাদের মিউজিক টেস্ট, ড্রেসিং সেন্স বা আমাদের একটু অন্যরকম স্বভাবগুলো নিয়ে বেশ গর্ব করি, তাই না? ভাবি এগুলোই তো আমাকে বাকিদের চেয়ে আলাদা করেছে। কিন্তু সোর্স মেটেরিয়াল আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আমাদের এই যে স্বকীয়তা, এটা কি আসলেই আমাদের, নাকি কোনো অদৃশ্য ফ্যাক্টরি থেকে এগুলোকে সুন্দর করে প্যাকেজ করে আমাদের কাছে ধরিয়ে দেওয়া হচ্ছে? আমরা কি সত্যি নিজে থেকে কিছু বেছে নিচ্ছি, নাকি অত্যন্ত সুকৌশলে আমাদের দিয়ে এগুলো বেছে নেওয়ানো হচ্ছে? এই পুরো গেমটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, বুঝতে হবে সমাজের বৃহত্তর কাঠামোগুলোকে। প্রথমেই চলুন কথা বলি দি কালচার ইন্ডাস্ট্রি ট্র্যাপ বা সংস্কৃতি শিল্পের ফাঁদ নিয়ে। জানলে অবাক হবেন, ম্যাক্স হারখাইমার আর থিওডর ওডোর্নো নামের দুজন বিখ্যাত দার্শনিক বহু দশক আগেই আজকের এই টিকটক বা ইনস্টাগ্রাম যুগের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তারা খেয়াল করেন যে আমাদের চারপাশে বিশাল একটা কালচার ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। এই ইন্ডাস্ট্রি যে শুধু সাবান বা শ্যাম্পু বিক্রি করছে তা কিন্তু নয়। এরা মানুষের আবেগ, স্বপ্ন, এমনকি সমাজের কোনো নিয়মের বিরুদ্ধে মানুষের যে বিদ্রোহ, তাকেও রীতিমতো প্যাকেজ করে লাভজনক একটা পণ্যে পরিণত করছে। আমরা যখন ভাবি যে স্ট্রিমিং প্ল্যাটফর্মে আমরা নিজের ইচ্ছায় কিছু দেখছি, আসলে কিন্তু তা নয়। আমাদের ঠিক সেই কন্টেন্টগুলোই গেলানো হচ্ছে যা দিন শেষে ওই কালচার ইন্ডাস্ট্রির মালিকদের পকেট ভারী করবে। আর এখানেই চলে আসে সবচেয়ে ইন্টারেস্টিং কনসেপ্টটি, ছদ্ম স্বকীয়তা বা সিউডো ইন্ডিভিজুয়ালিজম। সহজ কথায়, নিজেকে একদম আলাদা বা ইউনিক ভাবার একটা তৈরি করা বিভ্রম। ধরুন, মূলধারার পপ মিউজিক যারা শোনে, তাদের চেয়ে নিজেকে একটু বেশি ইন্টেলেকচুয়াল প্রমাণের জন্য কেউ হয়তো জ্যাজ বা একটু আনকমন ইন্ডি মিউজিক শোনা শুরু করলেন। তিনি ভাবছেন, বাহ, আমি তো অন্যদের চেয়ে একদম আলাদা। কিন্তু সোর্স আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ওই পপ মিউজিক আর তথাকথিত আলাদা ইন্ডি মিউজিক দুটোই আসলে একই ইন্ডাস্ট্রি তৈরি করা প্রোডাক্ট। মানে মানুষের এই নিজেকে আলাদা ভাবার অনুভূতিটাও আগে থেকে স্ক্রিপ্ট করা। সবাই নিজেকে ইউনিক ভাবছে ঠিকই, কিন্তু দিন শেষে সবাই তৈরি হচ্ছে ওই একই ছাঁচে। একটু খেয়াল করলেই দেখবেন এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। সারা দিন হাড় ভাঙা খাটুনির পর যখন আমরা বাড়ি ফিরি, তখন কি আর কোনো সিরিয়াস বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করার এনার্জি থাকে? থাকে না। আর ক্রিটিক্যাল থিঙ্কিং বা গঠনমূলক চিন্তা করাটা তো বেশ কঠিন কাজ। ঠিক এই সুযোগটাই নেয় চারপাশের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। একজন সক্রিয় চিন্তাশীল নাগরিক হওয়ার বদলে আমরা খুব সহজেই একজন নিষ্ক্রিয় ভোক্তায় পরিণত হই। আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে থাকি রিলস আর শর্টস। শুধু তাই নয়, আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থাও কিন্তু আমাদের প্রশ্ন করতে শেখায় না, বরং বাধ্য থাকতে শেখায়। আর এভাবে আমরা না চাইতেও প্যাসিভ কনজিউমারে পরিণত হই। আমাদের পরের সেকশনটি হল ডিজিটাল ডোপামিন এবং প্রাইমিং। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। সোর্স ম্যাটেরিয়াল থেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু কোনোভাবেই আমাদের পছন্দের উপর ছেড়ে দেয় না যে আমরা কি দেখব, বরং শক্তিশালী সব অ্যালগোরিদম ঠিক করে দেয় আমাদের ফিডে কি আসবে। ওই যে পোস্টে লাইক বা কমেন্ট এলে আমাদের কেমন একটা ভালো লাগা কাজ করে না, আসলে তখন মস্তিষ্কে ডোপামিন নামের হরমোন রিলিজ হয়। কর্পোরেট কোম্পানিগুলো তাদের মুনাফা বাড়াতে আমাদের মস্তিষ্কের এই রিওয়ার্ড সিস্টেমকে আক্ষরিক অর্থেই হ্যাক করেছে। আপনার কি এমন হয় যে কোনো কারণ ছাড়াই বারবার হাতের ফোনটার দিকে চোখ চলে যাচ্ছে? যদি হয়, তাহলে বুঝতে হবে আপনার মস্তিষ্কের নিজস্ব রিওয়ার্ড সিস্টেম আর আপনার কন্ট্রোলে নেই। অ্যালগোরিদম সেটা পুরোপুরি হাইজ্যাক করে নিয়েছে। এখন আপনি বলতে পারেন, আমি তো ফোন বেশি চালাই না, তাহলে তো আমি সেফ। আসলে ডিজিটাল দুনিয়ার বাইরে আমাদের বাস্তব পরিবেশেও কিন্তু এই নিয়ন্ত্রণ চলছে।
সাইকোলজির ভাষায় একে বলে প্রাইমিং। প্রাইমিং হলো আপনার অবচেতন মনকে আগে থেকেই কোনো একটা নির্দিষ্ট ধারণা বা পরিবেশের মুখোমুখি করা, যাতে পরবর্তীতে আপনার ডিসিশন সে অনুযায়ী বদলে যায়। শপিং মলের কথাই ধরুন, ঢোকার পর ওই যে হালকা সুরের মিউজিক আর চারপাশে দারুণ একটা সুগন্ধ, এগুলো অবচেতনভাবে আপনাকে বেশি কেনাকাটা করতে পুশ করে। আপনি হয়তো ভাবছেন যে আপনি নিজের স্বাধীন ইচ্ছাতেই জিনিসগুলো কিনছেন, কিন্তু সত্যি বলতে ওই পরিবেশটাই আপনাকে দিয়ে সিদ্ধান্তগুলো নেওয়াচ্ছে। ইটস লাইক আ মাইন্ড গেম। এর পরের বিষয়টি আরও গভীর, সামাজিক চাপ এবং গ্যাসলাইটিং। আর এই ব্যাপারটা দারুণভাবে প্রমাণ করে যে একা হয়ে যাওয়ার ভয়ে মানুষ আসলে কতটা ভীত থাকে। সাইকোলজির খুব বিখ্যাত একটা এক্সপেরিমেন্ট আছে, অ্যাশ কনফর্মিটি এক্সপেরিমেন্ট। সেখানে দেখা গেছে চারপাশের সবাই যদি কোনো একটা ডাহা মিথ্যা বা ভুল বিষয়কেও সঠিক বলে দাবি করতে থাকে, একটা পর্যায়ে সাধারণ মানুষ সংখ্যাগরিষ্ঠতার সাথে তাল মেলাতে গিয়ে নিজের কমন সেন্স বা লজিককেও বিসর্জন দেয়। পলিটিক্যাল ক্যাম্পেইন থেকে শুরু করে বড় ব্র্যান্ডের মার্কেটিং, সবখানে এই কনফর্মিটি বা দলের সাথে মিশে থাকার চাপকে কাজে লাগানো হয়। ফলস্বরূপ সমাজের চাপে আমাদের নিজস্ব মৌলিক চিন্তাগুলো একদম হারিয়ে যায়। শুধু সমাজ নয়, আমাদের ব্যক্তিগত সম্পর্কের জায়গাতেও কিন্তু এই কন্ট্রোলটা থাকে। আর এর সবচেয়ে ভয়ঙ্কর রূপটি হল গ্যাসলাইটিং। এটা এতই সূক্ষ্ম আর অন্তরঙ্গ একটা ম্যানিপুলেশন, যেখানে একজন মানুষ অপরজনের স্মৃতি, বিচারবুদ্ধি বা রিয়ালিটিকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। ভুক্তভোগী একসময় ভাবতে শুরু করে, আমিও হয়তো পাগল হয়ে যাচ্ছি। এর রেজাল্ট কিন্তু মারাত্মক। ওই ব্যক্তি তখন মানসিকভাবে পুরোপুরি ম্যানিপুলেটরের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তার মানে তার কথিত স্বাধীনতা পুরোপুরি নির্ভর করে ওই নিয়ন্ত্রণকারীর অনুমতির ওপর। জাস্ট ভাবুন কতটা ভয়ঙ্কর হতে পারে বিষয়টা। আচ্ছা, এতক্ষণ আমরা অদৃশ্য নিয়ন্ত্রণের যে 4টা ডোমেইন নিয়ে কথা বললাম, চলুন সেগুলো একটু সামারাইজ করি। টেকনোলজিতে অ্যালগোরিদম আর ডোপামিন ব্যবহার করে আমাদের দিয়ে মাইন্ডলেস স্ক্রোলিং করানো হচ্ছে। রিটেল বা কেনাকাটার জায়গায় এনভায়রনমেন্টাল প্রাইমিং দিয়ে করানো হচ্ছে আনকনশিয়াস স্পেন্ডিং বা অবচেতন খরচ। সোসাইটি বা সমাজে কনফর্মিটির চাপে আমরা লজিক বিসর্জন দিচ্ছি। আর রিলেশনশিপে গ্যাসলাইটিংয়ের কারণে মানুষ রিয়ালিটি বা বাস্তবতার সেন্সই হারিয়ে ফেলছে। এই চার্টটা দেখলে একদম পরিষ্কার হয়ে যায় যে আমাদের দৈনন্দিন আচরণগুলোকে কত দিক থেকে, কত নিখুঁতভাবে বাইরে থেকে কন্ট্রোল করা হচ্ছে। আমাদের শেষ পর্ব, কিভাবে আমরা আমাদের এই স্বাধীন চিন্তা ফিরিয়ে আনতে পারি। এতক্ষণ তো অনেক সমস্যার কথা শুনলাম, এবার চলুন সমাধানের দিকে যাই। ডোপামিনের এই লুপ থেকে বেরিয়ে অরিজিনাল থিঙ্কিং ফিরিয়ে আনার জন্য 4টা দারুণ স্টেপ আছে। প্রথমত, অ্যাওয়ারনেস বা সচেতনতা। ডিসিশন নেওয়ার আগে নিজেকে একটু থামিয়ে প্রশ্ন করুন, এটা কি আসলেই আমার চাওয়া নাকি কোনো সোশ্যাল প্রেশার? দ্বিতীয়ত, নির্জনতা। দিনে অন্তত 15-20 মিনিট সব ডিভাইস থেকে দূরে একদম নিজের সাথে সময় কাটান। তৃতীয়ত, ক্রিটিক্যাল থিঙ্কিং। অন্ধভাবে কিছু মেনে নেওয়ার বদলে পেছনের লজিকটা খোঁজার চেষ্টা করুন। আর 4 নম্বর হল ডিজিটাল ডিটক্স। সপ্তাহে অন্তত একদিন পুরোপুরি অফলাইনে থাকুন। এটা আপনার ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে আবার নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে জাদুর মতো কাজ করবে। আমরা কিন্তু আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পুরো সোর্স ম্যাটেরিয়ালের সবচেয়ে স্ট্রং মেসেজটা হলো, আপনার মনের যদি নিজস্ব কোনো লক্ষ্য না থাকে, তবে অন্য কেউ তাদের লক্ষ্য অর্জনের জন্য সেটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। অর্থাৎ আপনি যদি ঠিক না করেন আপনি কি চান, তাহলে কর্পোরেট কোম্পানিগুলো তাদের মুনাফার জন্য আপনাকে ব্যবহার করবে। সত্যিকারের স্বাধীনতা মানে শুধু ফিজিক্যালি মুক্ত থাকা নয়, বরং নিজের চিন্তাভাবনা আর সিদ্ধান্তগুলোর উপর পুরোপুরি এবং সচেতন কন্ট্রোল রাখাটাই হলো আসল স্বাধীনতা। এতক্ষণ তো আমরা অ্যালগোরিদম, ডোপামিন আর প্যাসিভ কনজিউমার নিয়ে অনেক কথা বললাম, কিন্তু একটা মজার ব্যাপার কি খেয়াল করেছেন? আমাদের এই এক্সপ্লেনারটিও কিন্তু এমন একটা ডিজিটাল প্ল্যাটফর্মে হোস্ট করা, যার মূল ডিজাইনটাই হলো আপনার মনোযোগ ধরে রাখা। তাই সোর্সের শেষে এসে খুব জরুরি একটা প্রশ্ন থেকেই যায়, আমাদের আজকের এই আলোচনা কি সত্যি আপনার চিন্তার জগতে কোনো ধাক্কা দেবে, নাকি এটাও জাস্ট আরেকটা কন্টেন্ট যা একটু পরে অন্তহীন স্ক্রোলিংয়ের মাঝে হারিয়ে যাবে? চয়েসটা কিন্তু পুরোপুরি আপনার। তথ্যের এই সাগরে না ভেসে গিয়ে সচেতনভাবে নিজের কন্ট্রোল নিজের হাতে নেওয়ার কিন্তু এখনই সেরা সময়।